আজ আমরা এক অদ্ভুত বৈপরীত্য নিয়ে কথা বলবো। একদিকে আছে ইরান, অর্থনৈতিক অপরাধে জর্জরিত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ধুঁকতে থাকা একটা দেশ। তবুও তাদের আকাশে ছুটে যায় মিসাইল, তারা ড্রোন বানায়, যুদ্ধ জাহাজ বানায়, উপগ্রহ পাঠায়। তারা আমেরিকার বেশে থাকা ঘাঁটিগুলোতে হামলা করে বলে দেয় আমরাও পারি। অন্যদিকে আমরা কি করছি? আমরা গলা উঁচিয়ে বলি আমি বিসিএস দিব। আমাদের সকাল শুরু হয় এমসিকিউ মুখস্থ করে, দুপুর কাটে কোচিং সেন্টারে সিট নিতে না পেরে হাহাকার করে, আর সন্ধ্যা গড়িয়ে রাত ফেসবুকে রিল দেখে আর মোবাইল গেম খেলে শেষ। এই সংকট থেকে কিভাবে আমরা বের হতে পারি? মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে শুধুমাত্র তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদের উপর নির্ভর করে নয়, বরং তাদের স্বয়ংসম্পূর্ণ সামরিক প্রযুক্তির উপর ভরসা করে। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কঠোর চাপ থাকা সত্ত্বেও ইরান নিজস্ব উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। একসময় যারা বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল ছিল, তারাই এখন নিজেদের তৈরি ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং সাবমেরিন দিয়ে সম্ভাব্য প্রতিপক্ষকে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছে। তাদের তৈরি শাহেদ 136 ড্রোনের কথায় ধরা যাক। ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই ড্রোনগুলো স্বল্প খরচে তৈরি হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই ড্রোনগুলো শত্রুদের জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই ড্রোনের কার্যকারিতা বিভিন্ন সংঘাতে প্রমাণিত হওয়ায় এর চাহিদা ও প্রভাব আরও বেড়েছে। ইরানের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হল ফাত্তা হাইপারসনিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে উড়তে সক্ষম এবং শত্রুর রাডারকে ফাঁকি দিতে পারদর্শী। ফাত্তা মিসাইলের অবিশ্বাস্য গতি এবং কৌশলগত ক্ষমতা এটিকে এক প্রকার অপ্রতিরোধ করে তুলেছে। শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা বা প্রতিহত করা প্রায় অসম্ভব। এটি যেন এক নীরব ঘাতক যা চোখের পলকে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে পারে। ইরানের এই সামরিক স্বনির্ভরতা তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনৈতিক অবস্থানে একটি নতুন মাত্রা যোগ করেছে। নিষেধাজ্ঞার মুখেও নিজস্ব প্রযুক্তির উপর ভরসা করে ইরান প্রমাণ করেছে যে প্রতিকূল পরিস্থিতিতেও উদ্ভাবনী শক্তি এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জন করা সম্ভব। ইরান কেবল আক্রমণাত্মক অস্ত্রই তৈরি করেনি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ শক্তিশালী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাফার 373 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো আধুনিক যুদ্ধ বিমানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। এটি একই সাথে অনেকগুলো লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। এভাবেই ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তারা প্রমাণ করেছে দৃঢ় সংকল্প এবং নিজস্ব মেধা ব্যবহার করে যে কোনো প্রতিকূলতা পেরিয়ে যাওয়া সম্ভব। ইরান যখন বহির্বিশ্বের চাপ ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের মেধা, শ্রম ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে, তখন আমাদের বাস্তবতা একেবারে ভিন্ন। তারা যেখানে আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি উন্নয়নে নিজেদের সমস্ত শক্তি নিঃশেষ করে দিচ্ছে, সেখানে আমাদের দেশের যুব সমাজ, যারা ভবিষ্যতের কর্ণধার, তারা নিজেদের সময়, মেধা ও শ্রম ব্যয় করছে এক সম্পূর্ণ ভিন্ন খাতে। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে একটি অদ্ভুত মানসিক বৃত্ত তৈরি হয়েছে। উচ্চ শিক্ষিত তরুণদের একটা বড় অংশের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বিসিএস ক্যাডার হওয়া, যেন জীবনের সফলতা কেবলই একটি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ। ফলস্বরূপ আমাদের তরুণরা নতুন কিছু ভাবছে না, উদ্ভাবনী শক্তি বিকশিত হচ্ছে না, গবেষণায় আগ্রহ হারাচ্ছে এবং প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারছে না। সকাল থেকে রাত, দিনের প্রতিটি মুহূর্ত যেন এখন নির্দিষ্ট লক্ষ্যের চারপাশে আবর্তিত হচ্ছে, সেটি হলো বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। এই লক্ষ্য পূরণের জন্য আমাদের তরুণ প্রজন্ম নিজেদের জীবনকে আবদ্ধ করে ফেলেছে বিসিএস-এর বিশাল সিলেবাস আর বাজারে প্রচলিত তথাকথিত গাইড বইয়ের পাতা উল্টানোর চক্রে। সেখানে তারা প্রতিনিয়ত মুখস্থ করছে অজস্র তথ্য, সাধারণ জ্ঞান থেকে শুরু করে বাংলা ব্যাকরণ, ইংরেজি সাহিত্য থেকে নীতিবাক্য, সবকিছু যেন শুধু মুখস্থ করার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অবিরাম মুখস্থ চর্চা আমাদের সত্যিকার জ্ঞান কতটা সমৃদ্ধ করছে? এর মাধ্যমে কি আমাদের চিন্তার গভীরতা বাড়ছে, সৃজনশীলতা বিকশিত হচ্ছে, নাকি বরং আমরা ধীরে ধীরে নতুন কিছু উদ্ভাবনের ক্ষমতা হারিয়ে ফেলছি? আজকের তরুণরা কি বিজ্ঞান, প্রযুক্তি কিংবা গবেষণার জগতে প্রবেশের কথা ভাবছে, নাকি কেবল একটি স্বপ্নই দেখছে, একটা কেরানির চেয়ারে বসা, যাকে তারা সমাজে চাকরি বলে মূল্যায়ন করে?
আরও দুঃখজনক হচ্ছে শুধু বিসিএসই নয়, আমাদের প্রতিদিনের রুটিনে ঢুকে পড়েছে সময় নষ্টের আরও কিছু ফাঁদ। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অর্থহীন স্ক্রল করা, তর্ক বিতর্কে জড়িয়ে মানসিকভাবে ক্লান্ত হওয়া কিংবা অনলাইন গেমের প্রতি অসুস্থ আসক্তি, সব মিলিয়ে আমরা যেন নিজেরাই নিজেদের সম্ভাবনার পথ রুদ্ধ করে ফেলেছি। যখন বিশ্ব প্রযুক্তির অভাবনীয় উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা কিংবা জৈব প্রযুক্তিতে প্রতিনিয়ত নতুন দিগন্ত উন্মোচন করছে, তখন আমরা কি করছি? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর কতজন প্রকৃত গবেষক বের হচ্ছে যারা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু উদ্ভাবন করতে পারছে? এই প্রশ্নগুলো আজ বড় হয়ে সামনে দাঁড়িয়েছে। আমরা কি মুখস্থ নির্ভর এক বিকলাঙ্গ শিক্ষা ব্যবস্থা নিজেদের আটকে ফেলেছি, নাকি এখনও আমাদের মধ্যে আশার কিছু আলো আছে যার মাধ্যমে আমরা নতুন করে ভাবতে, গড়তে ও এগিয়ে যেতে পারি? তাহলে এই দীর্ঘস্থায়ী সংকট থেকে উত্তরণের পথ কি? আমরা কি কেবল স্বপ্নই দেখে যাব যে আমাদের দেশের তরুণরা একদিন নিজেদের হাতে তৈরি করবে আধুনিক মিসাইল, উন্নত ড্রোন, কৃত্রিম উপগ্রহ কিংবা নিজেদের প্রযুক্তি ব্যবস্থাকে দাঁড় করাবে আন্তর্জাতিক মানে? নাকি আমরা সত্যিই সেই দিনটিকে বাস্তবে দেখতে পাবো? এই প্রশ্নের উত্তর আমাদের ভেতরে, আমাদের মনোভাবেই লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই পারব। বাংলাদেশেও জন্ম হয়েছে অসংখ্য প্রতিভাবান মেধাবী তরুণ তরুণীর, যারা উপযুক্ত দিক নির্দেশনা, সুযোগ ও প্রেরণা পেলে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান গড়ে তুলতে সক্ষম। আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা থেকে বের করে এনে জ্ঞানের প্রকৃত চর্চার দিকে নিয়ে যেতে হবে। আমাদের তরুণদের মনে ঢুকিয়ে দিতে হবে জীবনের লক্ষ্য শুধু চাকরি নয়, বরং নতুন কিছু সৃষ্টি করা, দেশের জন্য কিছু করে দেখানো, বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়াই তাদের আসল পরিচয়। আজকের দুনিয়ায় কেবল মুখস্থ নির্ভর শিক্ষা দিয়ে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এখনই বদলে ফেলতে হবে। তথ্য মুখস্থ করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার মানসিকতা থেকে বের হয়ে এসে জ্ঞান চর্চা, বিশ্লেষণ এবং উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে হবে। 1. শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। এই রূপান্তরের সূচনা করতে হবে প্রাথমিক স্তর থেকেই। শিশুদের ছোটবেলা থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৃতি এবং বাস্তব জীবনের নানা বিষয় নিয়ে কৌতূহলী করে তুলতে হবে। পাঠ্য বইয়ের বাইরেও হাতে কলমে শেখার সুযোগ, প্রজেক্ট ভিত্তিক কাজ এবং প্রবলেম বেসড লার্নিং চালু করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাকে কেন্দ্র করে একাডেমিক কাঠামো তৈরি করতে হবে। গবেষকদের জন্য প্রয়োজন পর্যাপ্ত তহবিল, আধুনিক ল্যাব, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সহযোগিতা। তবেই তৈরি হবে এমন এক প্রজন্ম যারা শুধুই তত্ত্ব জানবে না, বরং নতুন কিছু তৈরি করে বিশ্বকে চমকে দিতে পারবে। 2. গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ। যে কোনো দেশের টেকসই উন্নয়নের মূলে থাকে গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষ। সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্র এবং বেসরকারি খাত উভয়েরই গবেষণা ও উন্নয়ন খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করা এখন সময়ের দাবি। প্রতিরক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সব ক্ষেত্রে নিজেদের চাহিদা মেটানোর জন্য দেশীয় প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা যত দেশি বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করব, ততটাই আমাদের আত্মনির্ভরতা হ্রাস পাবে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে R&Dতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, দক্ষ জনবল তৈরি এবং গবেষণা পরিচালনার স্বাধীনতা ও সুযোগ নিশ্চিত করতে হবে। শুধু পুঁজি নয়, গবেষণার প্রতি সম্মান ও মূল্যবোধের পরিবর্তনও প্রয়োজন। গবেষণাকে ক্যারিয়ারের একটি মর্যাদাপূর্ণ পথ হিসেবে বিবেচনা করতে না পারলে এই খাতে প্রতিভা প্রবাহিত হবে না। 3. শিল্প ও একাডেমিয়ার সমন্বয়। বিশ্ববিদ্যালয় যেন কেবল ডিগ্রি দেওয়ার জায়গা না হয়ে ওঠে, বরং দেশের সমস্যার সমাধানের কারিগর গড়ে তোলার জায়গা হয়। এজন্য বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে একটি দৃঢ় ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা। শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে প্রকল্পভিত্তিক কাজ, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা প্রোগ্রাম চালু করতে হবে। এতে শিক্ষার্থীরা বইয়ের বাইরের বাস্তব জগৎ বুঝতে পারবে এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ শিখবে। অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানগুলো যেন গবেষণায় অর্থায়ন করে নতুন আইডিয়াকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাশে দাঁড়ায়, সেটিও নিশ্চিত করতে হবে। এতে উদ্ভাবনী ধারণাগুলো শুধু গবেষণার খাতায় সীমাবদ্ধ থাকবে না, বাস্তব জগতে তার রূপ নেবে কার্যকর সমাধানে। 4. প্রযুক্তি পার্ক ও ইনকিউবেটর স্থাপন। তরুণ উদ্ভাবকদের জন্য প্রয়োজন এমন একটি পরিবেশ যেখানে তারা তাদের ভাবনাগুলো নিয়ে কাজ করতে পারে, ব্যর্থ হতে পারে, আবার দাঁড়াতে পারে। এর জন্য দেশের বিভিন্ন অঞ্চলে প্রযুক্তি পার্ক, ইনকিউবেটর ও ইনোভেশন হাব গড়ে তুলতে হবে। এই জায়গাগুলো হবে এমন স্থান যেখানে উদ্ভাবকরা গবেষণা, প্রোটোটাইপ তৈরি, পরামর্শ ও বিনিয়োগ সহায়তা সবকিছু এক ছাদের নিচে পাবে। স্টার্টআপ সংস্কৃতিকে উৎসাহিত করতে হবে এবং তাদের জন্য সহজ শর্তে ঋণ, কর ছাড় ও নীতিগত সহায়তা দিতে হবে, কারণ আজকের একটি ছোট স্টার্টআপ কাল হয়ে উঠতে পারে দেশের অন্যতম প্রযুক্তিগত শক্তি। 5. বিশেষায়িত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। বিশ্ব আজ প্রবেশ করছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে, যেখানে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার নিরাপত্তা,
ব্লকচেইন প্রভৃতি প্রযুক্তি হবে উন্নতির চালিকা শক্তি। এই ভবিষ্যতের জন্য আমাদের তরুণদের প্রস্তুত করতে হলে এখনই শুরু করতে হবে বিশেষায়িত প্রশিক্ষণের উদ্যোগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে এসব আধুনিক বিষয়ে কোর্স চালু করতে হবে। শিক্ষার্থীদের হাতে সুযোগ দিতে হবে যাতে তারা কেবল ব্যবহারকারী না থেকে প্রযুক্তির নির্মাতা হয়ে উঠতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করে আমাদের কর্মশক্তিকে বিশ্ব বাজারের জন্য প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এই 5টি স্তম্ভ শিক্ষার কাঠামো বদল, গবেষণায় বিনিয়োগ, একাডেমিয়া শিল্প খাতের সংযোগ, প্রযুক্তি ইনফ্রাস্ট্রাকচার গঠন এবং দক্ষতা উন্নয়ন যদি বাস্তবায়িত করা যায় তবে বাংলাদেশও একদিন নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। আমাদের তরুণদের মধ্যে যে মেধা ও সম্ভাবনা রয়েছে তা বিশ্বকে বদলে দিতে পারে। শুধু প্রয়োজন সেই সম্ভাবনাকে সঠিক পদে কাজে লাগানোর। প্রশ্ন হলো, আমরা কি সেই পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত? আমরা কি আরেকটু সাহস দেখিয়ে আগামী প্রজন্মের জন্য একটি বিজ্ঞান মনস্ক, প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার পথে হাঁটব?